বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানা আমাদের সাথে যুক্ত হয়েছেন। ব্যারিস্টার রুমিন ফারানা আমাদের সাথে বোধহয় তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি জানি, নির্বাচনী এলাকা থেকেই কিনা। ব্যারিস্টার রুমিন ফারানা, আপনার এই ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, সেজন্য আমাদের ধন্যবাদ, শুভেচ্ছা এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা জানবেন। আরও থাকছে জনাব মোহাম্মদ তারেক রহমান। জনাব মোহাম্মদ তারেক রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আমি প্রথমেই জনাব তারেক রহমান, আপনার কাছে একটু আসতে চাই। আপনি সম্প্রতি বিবিসি বাংলাকে বলেছেন, জুলাই আন্দোলনের স্পিরিট মানে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার প্রতিজ্ঞা। সেই থেকে সরে গিয়ে কেউ কেউ কি রাজনৈতিক ফায়দার দিকেই বেশি নজর দিচ্ছেন? এর মধ্যেও কি এক ধরনের পক্ষপাতিত্ব বা নিজ দলের পক্ষে ঝোল টানার আগ্রহী বেশি দেখা যাচ্ছে? আমরা পিক অ্যান্ড চুজ ফর্মুলাটাও কি আমরা দেখতে পাচ্ছি, যখন যাকে পছন্দ তখন তার সঙ্গে থাকা? বিসমিল্লাহির রহমানির রহিম। যাদের কথা বলে তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। কিছু কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি, বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, প্রিয় সহকর্মীবৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। 1971 সালে 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে আমরা যদি দেখি, আমরা আগামী 2 মাস পরে একটি নির্বাচন প্রত্যাশা করছি। এই দেশটি গত 16 বছর যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, যেই স্বৈরাচারকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে আন্দোলনের মাধ্যমে, সেই স্বৈরাচার এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে, এটি আমরা জীবনের পরতে পরতে অনুভব করতে পারি। কিভাবে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে দিয়ে গিয়েছে, কিভাবে দেশের আইন শৃঙ্খলা ভেঙে দিয়ে গিয়েছে, কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, কিভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে, কিভাবে দেশের প্রাকৃতিক অবস্থাগুলোকে, নদী নালা খাল বিল বন জঙ্গলকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, কিভাবে দেশের কৃষি, যেটাই বলি না কেন, সব কিছুকে যেভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে, এর ভুক্তভোগী কিন্তু এই দেশের মানুষ। এখন একটি রাজনৈতিক দল হিসাবে এবং এই মুহূর্ত পর্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে আমরা বলতে পারি বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে বিএনপির দায়িত্ব হচ্ছে দেশকে সঠিকভাবে পরিচালনা করা। দেশের মানুষ যখন বিএনপিকে দেশের দায়িত্ব পরিচালনার দায়িত্ব দেবে, প্রিয় ভাই বোনেরা, যেদিন স্বৈরাচার পালিয়ে যায়, আমাকে মহাসচিব সাহেব তখন ফোন করলেন। ফোন করে বললেন যে জাতীয় সরকার গঠিত করলে ভালো হয় কিনা, অথবা আমরা জাতীয় সরকারে যাব কিনা। তখন বিভিন্ন রকম একটা হেফাজত কন্ডিশন। আমি তখন বলেছিলাম যে আমরা জনগণের রায় মাথা পেতে নেব, আমরা জনগণের কাছে যাব, আমরা জনগণ যে সিদ্ধান্ত দেবে তাই আমরা মাথা পেতে নেব। কাজেই আমি সেই মুহূর্তে মনে করেছিলাম যে জাতীয় সরকারে আমরা যাব না। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য সব কিছু নিয়ে আমরা জনগণের সামনে দাঁড়াবো। আমরা স্লোগানে বলি যে জনগণই আমাদের সকল ক্ষমতার, রাজনৈতিক ক্ষমতার উৎস। কাজে জনগণই যদি আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস হয়ে থাকে, তাহলে কেন আমরা জনগণের সামনে গিয়ে দাঁড়াবো না? আমাদের লক্ষ্য বলবো দেশকে নিয়ে, জনগণকে নিয়ে, আমাদের উদ্দেশ্য বলবো দেশকে নিয়ে, জনগণকে নিয়ে, এবং জনগণ যে সিদ্ধান্ত দেবে আমরা মাথা পেতে সে সিদ্ধান্ত নিব। প্রিয় ভাই বোনেরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আজকে থেকে প্রায় 3 বছর আগে
বাংলাদেশে তখনও স্বৈরাচার বিপুল দাপটে এই দেশকে, দেশের মানুষের বাক স্বাধীনতার গলা টিপে রেখেছে, দেশের মানুষের রাজনৈতিক অধিকারের গলা টিপে রেখেছে। কিন্তু সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা দেশের মানুষের সামনে সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, যেটি 31 দফা হিসাবে পরিচিত সকলের কাছে, তাই নয়? মনে আছে নিশ্চয়ই তোমাদের। এই 31 দফার মধ্যে তোমরা এই 31 দফা মানুষের কাছে নিয়ে গিয়েছ। আজকে আমরা 31 দফার ভেতর থেকে বিভিন্ন শ্রেণীর মানুষের কিভাবে আমরা ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারি, সংক্ষেপে তোমাদের সামনে আজকে 8টি সাবজেক্ট উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে আছে, এখানে এক বোন বলেছে, আহ, সে আহ, 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 ক্ষুদ্র জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব হিসেবে বলেছে। তার প্রশ্নটি অন্যরকম ছিল। অন্য অন্য অনেকেই বলেছে, শিক্ষা নিয়ে বলেছে, অনেক কিছু নিয়ে বলেছে। দেখো, বাংলাদেশ যখন 1971 সালে স্বাধীন হয়, সেই স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করেছে, লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে যুদ্ধে। অর্থাৎ দেশটি স্বাধীন করার জন্য কিন্তু লক্ষ লক্ষ মানুষকে এক কাতারে এসে দাঁড়াতে হয়েছে। আজকে আমরা দেশ গড়ার পরিকল্পনা, এই কাজটি যদি আমাদেরকে সফল করতে হয়, সারাদিন যে সকল বিষয় নিয়ে তোমরা আলোচনা করলে, এই কাজগুলোকে নিয়ে যদি আমাদের সফল করতে হয়, অর্থাৎ দেশকে যদি সামনে নিয়ে যেতে হয়, মানুষকে যদি তার অবস্থান পরিবর্তন করে ভালো অবস্থানে নিতে হয়, তাহলে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমি গত 5ই আগস্টের পর থেকে, আমি গত প্রায় 1 বছরের বেশি সময় ধরে বলে আসছি যে আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয়। সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ, এবং এই ষড়যন্ত্র জনগণকে নিয়ে সাথে রুখে দিতে পারে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্র রুখে দেবার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্র। আমরা যদি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারি, যে কোনো মূল্যে জনগণের মতামতকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে অবশ্যই অনেক ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে পারবো। কিন্তু ষড়যন্ত্রকে রুখে দিতে পারলেও তারপরেও কিন্তু সামনে অনেক কঠিন সময়। একটু আগেই আমি বলেছি, এবং তোমরা নিজেরাও জানো, তোমরা আজকে ছাত্র দলের প্রতিনিধি হিসাবে এখানে প্রত্যেকে উপস্থিত আছো, ছাত্র হিসাবে তোমাদের নিজেদের ধারণা আছে। প্রত্যেকটি ক্ষেত্রে একটি অরাজকতা বিরাজ করছে। কাজে আমরা এখানে আজকে অর্থনীতি নিয়ে আলাপ করেছি। আমরা এখানে তরুণ যে সমাজ, কয়েকজন তোমরা প্রশ্ন করেছো, তরুণ যে সমাজ, তাদের সামনে সবচেয়ে বড় যেই সমস্যাটি, তাদের কর্মসংস্থানের বিষয়, এই কর্মসংস্থানের বিষয় নিয়ে আমরা আজকে এখানে আলাপ করেছি। আমরা দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে এখানে আলোচনা করেছি। আমরা এখানে দেশের যে অর্ধেক সমাজ নারী সমাজ, এই নারী সমাজকে কিভাবে ইম্পাওয়ার করা যায় এবং তাদের কন্ট্রিবিউশনকে সমাজের মধ্যে নিয়ে আসা যায়, এবং যেটার শুভ ফল দেশের অর্থনীতি, দেশের সমাজ ব্যবস্থা, পরিবার, স্বাস্থ্য সব কিছুর উপরে সে অবস্থা, শুভ অবস্থাটা পড়বে, কিভাবে সেটা করা যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি। দেশের পরিবেশ নিয়ে আমরা আলোচনা করেছি। দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করেছি। কিভাবে শিক্ষা ব্যবস্থাকে আমরা গড়ে তুলতে পারি, কিভাবে শিক্ষকদেরকে আমরা গড়ে তুলতে পারি সুন্দরভাবে, কারণ শিক্ষকদেরকে যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থাকেও সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। কিন্তু এই কাজগুলো করা কিন্তু কঠিন কাজ, নট ইম্পসিবল, কিন্তু অনেক কঠিন কাজ। এবং দেশ এবং জাতিকে যদি নেতৃত্ব দিতে হয়, তাহলে অবশ্যই একটি পরিকল্পনা আমাদের সামনে থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, তোমরা আজকে যখন এই হলে এসে বসেছো, তোমাদের আলোচনা শুরু হয়েছে। তোমরা যে আলোচনা শুরু হবার সময় তোমাদেরকে প্রত্যেকে একটা করে ফোল্ডার দেওয়া হয়েছে, এবং কিছুক্ষণ পরে, খুব সম্ভবত লাঞ্চের পরে, তোমাদের সকলকে আলাদা আবার হাতে হাতে একটা লিফলেট দেওয়া হয়েছে না তোমাদের? সেই লিফলেটের মধ্যে কি আছে? সেই লিফলেটের মধ্যে কি আছে আমি বলছি। আলাদা একটি লিফলেট তোমাদেরকে দেওয়া হয়েছে। এখানে সোহেল, আজকে যে অনুষ্ঠান পরিচালনা করছে আমাদের জয়েন্ট সেক্রেটারি সোহেল, তার বক্তব্যে সোহেল কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটি বিষয়, আমরা যতগুলো পরিকল্পনা নিয়েছি,
এই পরিকল্পনাগুলোকে সফল করতে হলে যেরকম আমাদের যোগ্য ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিতে হবে, কিন্তু তার থেকেও দুইটি বড় ইম্পর্টেন্ট বিষয় আছে, যেই দুইটি বিষয়কে যে কোনো মূল্যে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এবং এই দুইটি বিষয়কে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, আমাদের পুরা জাতি এবং দেশ সংকটের মধ্যে পড়বে। কি দুটি বিষয়? এক, দুর্নীতি, যে কোনো মূল্যে এই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। দুই, আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে। যদি আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা যদি আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরতে না পারি, তাহলে আমরা যে পরিকল্পনাগুলি গ্রহণ করেছি মানুষের স্বাস্থ্য নিয়ে, দেশের ভবিষ্যৎ সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিয়ে, নারী সমাজকে এম্পাওয়ার্ড করার জন্য, দেশের কৃষি ব্যবস্থা, প্রত্যেকটি পরিকল্পনা আমাদের বাধাগ্রস্ত হবে, স্লো হয়ে যাবে আমাদের। সেজন্যই আমাদের সরকার গঠনের সুযোগ পাওয়ার সাথে সাথে সর্বপ্রথমে আমাদেরকে নজর দিতে হবে, সর্বপ্রথমে আমাদেরকে ব্যবস্থা করতে হবে দুর্নীতির লাগাম কিভাবে আমরা টেনে ধরব। প্রিয় ভাই বোনেরা, তোমাদের হাতে যে লিফলেটটা দেওয়া হয়েছে, এই লিফলেটের মধ্যে একদম তথ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে যে বিএনপি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তার আগে এই যেই স্বৈরাচারকে বিদায় করা হয়েছিল, সেই স্বৈরাচার যখন দেশ ক্ষমতায় ছিল, সেই সময় কিভাবে তারা দুর্নীতিতে দুর্নীতি ছেয়ে ফেলেছিল দেশকে, এবং 2001 সালে দায়িত্ব পাবার পরে কিভাবে খালেদা জিয়ার সরকার ধীরে 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 দুর্নীতির অবস্থার উন্নতি ঘটিয়েছিল, দুর্নীতি থেকে ধীরে ধীরে কিভাবে দেশকে বের করে নিয়েছিল, একটি আন্তর্জাতিক সংস্থার সংস্থার যে অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিস একদম পুরা সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে সেই লিফলেটটার মধ্যে। কাজেই আমরা দৃঢ়ভাবে, অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে, তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব। সেইটি করা সম্ভব একমাত্র কারণ আমরা অতীতে করেছি, আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে দেশের মানুষ ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা সেই কাজটি করিয়ে দেখাতে পারবো। প্রিয় সহকর্মীবৃন্দ, কেউ কেউ বলে থাকে স্বৈরাচার যেভাবে বিএনপির সম্পর্কে, এই যে স্বৈরাচার, পলাতক যে স্বৈরাচার, তারা বিএনপির সম্পর্কে যেসব মিথ্যা প্রপাগান্ডা ছড়াতো, আমরা ইদানিং লক্ষ্য করছি কিছু কিছু ব্যক্তি বা দল ঠিক একই সুরে গান গাইছে বা একই সুরে কতগুলো কথা বলার চেষ্টা করছে। এখন প্রশ্ন হচ্ছে, তাদেরও তো দুইজন ব্যক্তি আমাদের সাথে সেই সময় সরকারে ছিল। এই দুজন ব্যক্তি পৃথিবীতে আর নেই। দুজনই সিনিয়র মানুষ, দুজনেই সিনিয়র রাজনীতিবিদ ছিলেন। তারা তারা গত হয়েছেন। কাজেই যে মানুষ নেই তাদের সম্পর্কে অবশ্যই খারাপ কথা বলা উচিত নয়। তাদের প্রতি পরিপূর্ণ সম্মান রেখেই বলতে চাই, সেই দুইজন ব্যক্তির বিএনপি সরকারে শেষ দিন পর্যন্ত থাকা প্রমাণ করে দেয়, এক, দুটো জিনিস প্রমাণ করে যৌক্তিকভাবে। এক, তারা অবশ্যই পূর্ণ কনফিডেন্স ছিল খালেদা জিয়ার উপরে যে খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করছে, সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত ছিল। সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত ছিল। এখন তাদের দলের অন্য যে যত বড় বড় কথা বলি কি না কেন, খালেদা জিয়া শেষ দিন পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং দুর্নীতির অবস্থার পরিবর্তন ঘটেছে, এই আত্মবিশ্বাস তাদের মধ্যে ছিল। তারা দেখেছিল সেই সরকারকে, কারণ তো সরকারের ভেতরেই ছিল। সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত এই বিএনপি সরকারের সাথে তারা ছিল। আমরা এইভাবেই ধরে নেব, আমরা অন্য কিছু বলতে চাই না। কেউ কেউ বলে থাকে যে কেউ কেউ বলে থাকে যে তাদের বিরুদ্ধে কোনো কিছু অভিযোগ পাওয়া যায় না। আজকে যখন নিরপেক্ষ কোর্ট বসেছে, স্বৈরাচারের সময় আমরা দেখেছি কিভাবে আদালতকে ইনফ্লুয়েন্স করা হতো, কিন্তু স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে মোটামুটি আমরা বলতে পারি যে আদালত এখন নিরপেক্ষতা আমরা আশা করি। সেই নিরপেক্ষ আদালত থেকে আমরা দেখেছি কারো বিরুদ্ধেই কোনো জিনিস প্রমাণিত হয়নি, এটি ছিল প্রোপাগান্ডা। কাজেই আমাদেরকে আজকে এই 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 কনক্লুশনই আসতে হবে যে একমাত্র বিএনপি পেরেছিল
দেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে আসতে ইনশাল্লাহ আগামী দিনেও বিএনপি পারবে। কিন্তু বারবারই আমরা দেখতে পাই যে যাদের নিয়ে আপনার কথা বলছেন তাদের বিপক্ষে, মানে তাদের প্রতিপক্ষই আপনাকে বারবার হতে হয়। এর কারণ আসলে কি? আমি মোটা দাগে যদি কয়েকটা উদাহরণ দিই তাহলে আপনি দেখবেন, আপনি শুরু থেকেই ডক্টর ইউনূস সরকারের সমালোচক, 24 আগস্ট থেকেই বিএনপি ও জামাতের কর্মকাণ্ড আপনি ভালো চোখে দেখছেন না, ইদানিং হেফাজতের প্রতিও আপনি নাখোশ, কথিত তৌহিদি জনতার সক্রিয়তার বড় সমালোচকও আপনি। আপনি কি মনে করেন যে এটা কেন হচ্ছে? এর জন্য আপনার দায়টা আপনি দেখেন কিনা? তো যে অভিযোগ এনেছে তাকে প্রমাণ করতে হবে যে কি প্রতারণাটা তারা করেছে। রাইট। তো আমাদের সাধারণ মানুষ এবং আমরা যারা নির্বাচন করব, আপনি খুব সঠিকভাবে বলেছেন, আমি কিন্তু এখনো আমার এলাকায়, আমি সপ্তাহে 5 দিনে আমার এলাকাতেই থাকি। তো আমরা এই যে মানে জীবন দিয়ে কাজ করছি, এত কষ্ট করছি, এরপরে যদি আমরা গিয়ে দেখি যে আগে ভাগেই কোনো না কোনো ডিলিং কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে উপদেষ্টাদের কিংবা উপদেষ্টা পরিষদের হয়ে আছে, কিংবা নির্বাচনে একরকম ধোঁয়াশা দেখছি, কারণ আমি অনেক বেশি সরব, অনেক বেশি সমালোচনা করি এই সরকারের, সুতরাং আমার নির্বাচনের সময় আমি জানি না আমি কিরকম ট্রিটমেন্ট পাবো। আমি কিন্তু সত্যি ভীত খালেদ ভাই, কারণ এই সরকারের এত সমালোচনা আমি গত 14 মাসে করেছি যে এই সরকার আমার আসনে, আমার নির্বাচনে সঠিকভাবে নিরপেক্ষভাবে প্রশাসন। কিন্তু আমার কাছে মনে হয় বেরিসা ফারহানা এটা খুব ভয়ের বিষয়। আমি ব্যক্তিগতভাবে যেরকম ভাবে দেখেছি যে আপনি তো বিএনপিরও অনেক সমালোচনা করেছেন, এখন বিএনপি আপনাকে নমিনেশন দেয় কিনা, বিএনপি আপনাকে কিভাবে ট্রিট করে, একটা আমি দামি প্রার্থী দাঁড় করায় কিনা, সেইটাও একটু আসলে দেখার বিষয় যে সেইটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায় আর কি। আমার মনে হয় ভাই এক মিনিট, আমি যেহেতু 17 সাল থেকে কাজ করছি, আমি জানি যে আমি দাবি বা যেই প্রার্থী দাঁড় করাক মানুষ আমার সাথে আছে আলহামদুলিল্লাহ। আপনি আমার প্রোগ্রাম গুলো দেখলে আপনি বুঝতে পারবেন মানুষের সারা ইজ ডিফারেন্ট, তো ওইটা আমার সাথে আছে। এনসিপি কে ভোটের মাঠে সঙ্গে চায় বিএনপি। আমরা দেখেছি যে বিএনপি এনসিপির কর্মকাণ্ডকে তুমুল সমালোচনা করেছে, আপনিও করেছেন। মানে আপনার সাথে তো কথা মাঠের বাইরে, মাঠের ভিতরে, স্ক্রিনের ভিতরে, স্ক্রিনের বাইরে নানা রকম হয়েছে। এইটা কি সত্যি আসলে? মানে জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের যে দল এনসিপি, তাকে বিএনপি আসলে সঙ্গে চায়? আমার কাছে ঠিক তথ্যটা নেই, আমি জানি না বিএনপি এনসিপির সঙ্গে জোট করার কথা ভাবছে কিনা। তবে বহুদিন আগে বিএনপি একটা অবস্থান পরিষ্কার করেছিল যে জামাতের সাথে জোট হবে না, এর বাইরে অন্য যে কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে বিএনপি জোট করতে পারে। তবে এখানে আরো একটা কথা আমি বিনয়ের সাথে বলি, আমাদের গণতন্ত্র মঞ্চের সঙ্গে আমাদের এক ধরনের অ্যালায়েন্স আছে। গণতন্ত্র মঞ্চ আমাদের সঙ্গে গত 7-8 বছর ধরে মাঠে ছিল, একই সঙ্গে 12 দলীয় জোটও কিন্তু এখনো আছে বিএনপির সাথে। তো এতগুলো পলিটিক্যাল পার্টির সঙ্গে জোট করার পরে আবার নতুন করে এনসিপির সঙ্গে হবে কিনা এই ব্যাপারে আমার কাছে কোনো ব্যক্তিগত তথ্য আমি জানি না। নিউজটা পড়ে আমি যা বুঝলাম, নিউজটা একেবারেই মানে গরম গরম, যাকে বলে ওভেন ফ্রেশ, সেটাতে বলা হইতেছে বিএনপি আসলে এনসিপির কাছে টানতে চায় জামায়াত থেকে যাতে দূরে রাখা যায়, মানে জামায়াতের সাথে যেন না যেতে পারে। এই ব্যাপারে কি আপনি দুইটা লাইন বলবেন? দেখুন, ভোটে তো এখনো 3-4 মাস বাকি আছে, তো এই সময়টা ভীষণ ক্রুশিয়াল। অনেক দলের সাথে অনেক দলের জোট হবে, আবার অনেক দলের সাথে জোট যেটা আছে সেটা হয়তো কিছুটা আলগাও হয়ে যেতে পারে। তো এখনই এই ব্যাপারে মন্তব্য করা কঠিন। ভোটের হিসাব নিকাশ, ভোটের পরিসংখ্যান ইত্যাদি সকল কিছু বিবেচনায় নিয়েই রাজনৈতিক দলগুলো তাদের দাবার গুটি সাজাবে, এইটুকু আমি বলতে পারি। না, তাহলে আমার এই কথা আপনি লিখে রাখেন, বিএনপি তাহলে ইলেকশনও পাস করবে না। I have raised my case. খালেদ ভাই, এটা হচ্ছে গায়ের জোরে। হ্যাঁ, যখন আমাদের কোনো মামলা দুর্বল থাকে আমরা তখন গলার স্বরটা চেষ্টা করি উঁচুতে উঠিয়ে দিতে, সো দ্যাট আমরা গায়ের জোরে একটা কেস প্রুভ করে ফেলতে পারি। লয়াররা এটা করে অনেক সময়। আপনার কথা আমার কাছে সেরকম মনে হয়েছে। আচ্ছা, আপনি বলেন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা দায়িত্ব পালনরত অবস্থায় আছে তারা এই সরকারের অধীনে কাজ করে, তাদের বেতন ভাতা সবকিছু আসে এই সরকারের কাছ থেকে। 1, 2 হচ্ছে তারা যদি দায়িত্বে অবহেলা করে কিংবা তারা কোনো অন্য দলের ইশারায় দায়িত্ব পালন থেকে বিরত থাকে, তখন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার এখতিয়ার কেবলমাত্র এই সরকার রাখে। এবং এই সব কাজ করার জন্য আমরা 5.5 থেকে 6 লাখ কোটি টাকা দিয়ে একটা সরকার পুষতেছি।
হ্যাঁ, একটা মোটা ছোটা সরকার আমরা পুষি। এই যে তারা এক একবার বিদেশে যায় লট বহর নিয়া, তার পিছনে রাষ্ট্রের কোটি 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 টাকা খরচ হয়, সেগুলা কিন্তু তাদের এই দায়িত্বগুলা যাতে তারা সুষ্ঠুভাবে পালন করতে পারে সেইটার কারণেই তাদেরকে ওই জায়গায় বসানো হয়েছে, যেটা সুযোগ সুবিধা ভোগ করে তারা বিদেশে ট্রিটমেন্ট নেয়, বিদেশে ঘুরতে যায়, বিদেশে লট বহর নিয়ে জাতিসংঘে গিয়ে উঠে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এগুলা করবার পরে তারা আইন শৃঙ্খলা ঠিক করতে পারবে না, তারা মানুষের জনমনে স্বস্তি আনতে পারবে না, তারা আওয়ামী লীগের মিছিল সমাবেশ বন্ধ করতে পারবে না, তারা মাজার ভাঙা বন্ধ করতে পারবে না, তারা নারীদের উপরে হয়ে যাওয়া মরাল পুলিশিং তো বন্ধ করে দূরেই থাক। আমি জাস্ট একটা উদাহরণ দেই, থানার থেকে মরাল পুলিশিং করা এক ব্যক্তিকে ফুলের মালা দিয়ে বাইর করে নিয়ে আসা হয়েছে, আপনি তো জানেন তাই না? আপনি তো জানেন যে কিভাবে লম্বা চুল দাড়ি রাস্তায় ফেলে জোর জবরদস্তি করে কাটা হয়েছে। এগুলা মিডিয়াতে বড় বড় করে না আসা পর্যন্ত আমি বেঁচে ফারানা আমি কেন, আপনি আমাকে গলার আওয়াজ বড় করে বলা, লয়ার ইত্যাদি নানা রকম কথা বললেন, এগুলির আমি গালি হিসাবেই নিলাম। কিন্তু ঘটনা হইতেছে যে আপনি যত বড় গলায়, আপনার কাছে আমি আবার আসবো, আপনি যত বড় গলায় প্রত্যেকটা শোতে এগুলি নিয়ে কথা বলেন, বিএনপি থেকে এর কি প্রতিবাদ জানানো হয়েছে 400 মাজার ভাঙার একটা প্রেস রিলিজ দেওয়া ছাড়া? আমি আপনাকে বলি মানুষের চুল কাটার, আপনি বলেন বিএনপির কোন জায়গায় স্থানীয়ভাবে এগুলি প্রতিরোধ করা হয়েছে? আপনি বলেন কোন অন্যায়টা, আপনি যতগুলি অন্যায়ের কথা যতবার করে বলেন, আপনি বলেন কোন জায়গা থেকে বিএনপি কে বলা হয়েছে আর একবার যদি এই কথা বলা হয়, এটা করা হয়, আমরা এটাকে ধূলিসাৎ করব? আপনি তো দেখি নাই বিএনপির এই পজিশন। খালেদ ভাই, আমার যতদূর মনে পড়ে আপনার একটা শোতে হাসনাত আব্দুল্লাহকে আপনি বলছিলেন রাস্তায় পিচ দেওয়া হইতেছে কি হয় নাই এটা দেখার দায়িত্ব কি আপনার? না, ঠিক রাইট, ঠিক সেরকমই তার উপরে যদি কোনো ফৌজদারি অপরাধ ঘটে সেটা বন্ধ করার দায়িত্ব বিএনপি। ফৌজদারি অপরাধ বন্ধ করার দায়িত্ব আপনিও কিন্তু ফৌজদারি অপরাধ বন্ধ করার দায়িত্ব নিতেছেন না বেরিসা ফারানা। আপনি যেটা করতেছেন, আপনি এটা প্রতিবাদ জানাচ্ছেন প্রতিটা জায়গায়, আপনি এটা বলতেছেন। আমার প্রশ্ন হচ্ছে আরে আমার আপনি বিএনপি কে নিয়ে আমি কেমনে বুঝবো? 2 দিন পরে ফজলুর রহমানের মতো, ফজলুর রহমান সাহেবের কি বিএনপি ছিল? 2 দিন আগে পরে তো দেখবো যে ওরে বাদ দিয়ে দিছে। আপনি বাদ দিয়ে দিলেই তো আপনি বিএনপি না। আমি তো তারেক রহমান সাহেব আর খালেদা জিয়া ছাড়া কাউরই বিএনপি মনে করি না। ওই দুজন হলো বিএনপি, আপনার ইন্ডিভিজুয়াল। ঠিক আছে তাহলে আপনার বয়ান অনুযায়ী তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই অপরাধগুলোর প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করে যেতে হবে, নির্দেশনা দিতে হবে যে সামাজিকভাবে এগুলিকে প্রতিরোধ করার জন্য, যেটা আমি দেখি নাই। আমার কথা হচ্ছে এইটা, আমাদের তরফে বিভিন্ন লেয়ারে সেই প্রতিবাদ করা হচ্ছে। বিভিন্ন লেয়ারে আমরা যখনই কথা বলছি, শুধু আমি না তো, আমার সঙ্গে টক শোতে অন্যান্য যারা পার্টিসিপেন্ট যান বিএনপি কে রিপ্রেজেন্ট করেন, প্রত্যেকে কনডেম করছেন। কোনো লাভ কি হচ্ছে? আমরা মূল পয়েন্টে আসি। বিএনপি প্রতিবাদ করছে কি করছে না তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সরকার তার দায়িত্ব ঠিকভাবে পালন করছে কিনা। আমরা সরকারকে তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে দেখছি না। এখন মাহফুজ আলম তিনি সরকারের অংশ, তিনি যদি এটাকে তার ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী দলের ঘাড়ে দিয়ে স্বস্তি পেতে চান, তিনি স্বস্তি পেতে পারেন, কিন্তু তাতে সরকারের ব্যর্থতা মানুষের চোখে কোনো অংশেই কমবে না। ওকে।